শুরু করছি আজকের গল্প গজেন্দ্র কুমার মিত্রের লেখা নজর। খুব একটা বেশি দিনের কথা নয়, গত মহাযুদ্ধের আমল সেটা। দেশ ভাগ হওয়ার ঠিক আগেই এ কাহিনীর শেষ। যে শিশুর কথা বলছি সে আজ পূর্ণ যুবক, পড়াশোনা শেষ করে চাকরিতে ঢুকেছে। ঘটনাটারও 16 আনাই প্রায় সত্য, শুধু নাম ধামগুলো পাল্টানো হয়েছে, পাল্টানো উচিত বলে। কার্যকারণটা প্রথমে কেউ অত ধরতে পারেনি। সে তান্ত্রিকটা এসে না বললে আজও বোধহয় কেউ পারত না। পূর্ববঙ্গের বাড়ি সম্বন্ধে যাদের ধারণা আছে তারাই জানে, পাঁচিল ঘেরা ঘন সম্বন্ধ বাড়ি ওদিকে বড় একটা হতো না। কোঠা বাড়ির কথা আলাদা। অনেক সম্পন্ন ব্যক্তিও মাটির ঘরে থাকতেন, কেউ কেউ বা বন্যার জন্য থাকতে বাধ্য হতেন। ছিটে বাঁশের দেওয়ালে মাটি ধরানো, কোথাও বা এমনি বাঁশের প্রেমে সাধারণ মাটির দেওয়াল, কোথাও বা ছিটে বেড়া, শুধু মাটি নেই। অনেক জায়গা নিয়ে তাদের ভিটে গড়ে উঠত, খেয়াল খুশি মতো ছড়ানো। দাওয়া উঁচু, বড় বড় ঘর, একটা বা এক জোড়া এক জায়গায়। রান্নাঘরও তাই, ছাড়া ছাড়া, গায়ে গায়ে লাগানো নয় কোনোটা কোনোটার সঙ্গে। পাঁচিলের বালাই নেই, শুধু বসবাসের ঘরগুলো সংলগ্ন জমিটা নিকোনো সাফ করা থাকতো। ঘাস বা আগাছা জন্মাতে দেওয়া হতো না, সেইটাকেই উঠোন বলতো। শহরে বা বড় শহরের উপকণ্ঠে যারা থাকেন, উঠোন বলতে তারা যা বোঝেন এ তার ধারে কাছেও যায় না। আসলে এটাকে উঠোনও বলা যায়, চলন বা চলাচলের রাস্তাও বলা যায়। রাস্তা হিসেবে একটু বেশি চওড়া, এই যা, কারণ এরই একটা অংশ নির্বাধায় পুকুর পর্যন্ত চলে গেছে। গৃহ বিশেষে একাধিক পুকুর, কোনোটা বা গেছে পেছনের সুপুরি নারকেলের বাগান পর্যন্ত। সেই একেবারে শেষে 5-6 বিঘা বা 8-10 বিঘা, যার যেমন জমি বাগান মিলিয়ে যেটাকে বাস্তু ধরা হয়, তার চারিদিকে কারো হয়তো বা বাঁশের বেড়া, কারো বা কাটা গাছের, কারো বা তাও নেই, মাটি কেটে একটু নালা মতো করা আছে সীমানা হিসাবে। যেদিনের কথা বলছি, মুকুল বৌদি সেই রকম একটা চলাচলের রাস্তায়, উঠোনও বলতে পারেন তাকে, বসে ছেলেকে দুধ খাওয়াচ্ছিলেন। তখন ঠিক সন্ধ্যের মুখটা, চারিদিকের বড় বড় গাছের ছায়ায় আবছা হয়ে এসেছে আলো, অথচ ঠিক আলো জ্বালারও সময় হয়নি। এমনই সময় সেটা। কতকটা সেই আবছায়ার জন্যেই ফাঁকায় এসে বসেছিল বৌদি, কিছুটা আলো পাবে বলে। সন্ধ্যা দেখানো হলেও পাড়া গায়ে সেই প্রদীপের আলোই ভরসা। দুটো হেরিকেন আছে, একটা নিয়ে ছেলেরা পড়াশোনা করে, আর একটা জলে বাইরের চণ্ডী মণ্ডপে। মুকুল বৌদির ভাসুর বসে হিসেবপত্র দেখেন, পাড়ার লোকজন এলে গল্পও করেন। তাছাড়া সন্ধ্যা দেওয়া হলে আবার কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। সেই সন্ধেকালটা না কাটলে নাকি খাওয়াতে নেই, অথচ দেরিও হয়ে গেছে ঢের। ঈশেন এসেছে অনেক দেরিতে, গায়ে ধুইতে ধুইতে সূর্য পাটে বসে গেছেন। ছেলেটা খিদে চিল চেঁচাচ্ছে। তৎসত্ত্বেও শাশুড়ি তিরস্কার করেছিলেন মুকুল বৌদিকে। ও কি গা বৌমা, এই রাক্ষসী বেলায় তুমি পথে বসে ছেলেটাকে দুধ খাওয়াচ্ছ? খোলা জায়গা, যাতায়াতের পথ। পথ নয়, 4 রাস্তার মোড় বলাই উচিত। 4টে পথ চারিদিকে চলে গেছে। এই কি একটা বসবার জায়গা হলো? এমন সময় কোনো খোলা জায়গাতেই খাওয়াতে নেই, অন্যি দেবতাদের নজর লাগে। অত গা করেনি মুকুল বৌদি। সত্যি কোনো বিপদ হতে পারে তা ভাবেনি, ভাবার কথাও নয়। এসব ভয় থাকে মানুষের অল্প বয়সে, তবু তখনও কেউ ঠিক বিশ্বাস করতে পারে না। এসবে বিশ্বাস আসে বেশি বয়সে। যৌবনে ভয়ও থাকে না, বিশ্বাসও থাকে না। সে বয়সে অপদেবতার অস্তিত্ব একটা পরিহাসের বিষয় মাত্র। এই ঘটনার কয়েকদিন পরে ছেলের সেদিন 1 বছর বয়স পূর্ণ হতে ঠিক 1টি দিন বাকি। মুকুল বৌদি ছেলেকে কোলে করে রাস্তায় এসে দাঁড়িয়েছিল। ঠিক দুপুরবেলা, চড়া রোদ, তবে বৌদি দাঁড়িয়েছিল একটা বড় কাঁঠাল গাছের ছায়ায়।
কতটা কড়া রোদ বোঝা যাচ্ছিল না সেখানে। অবশ্য ছায়া না থাকলেই বা কি, রোদ থাকলেও দাঁড়াতে হতো। মুকুল বৌদি দাঁড়িয়েছিল মানিক জেলের খোঁজে, যে বুড়োটা মাছ দিয়ে যায়। আজ 3 দিন তার পাত্তা নেই, ফলে কারো পেটেই মাছ যায়নি কদিন। অসুবিধাটা মুকুলেরই বেশি। ছেলেটা সবে ভাত খেতে শিখেছে, কিন্তু মাছ না হলে একখানা ভাতও খেতে চায় না। সেই গরমেই একেবারে রাস্তার ধারে এসে দাঁড়িয়েছে। মানিককে দেখতে পেলে 1 কুনকে চাল আর 2 কুনকে খুদ কবুল করে নিজেদের পুকুরেই নামাবে এবার। আগে শুধু খুদ দিলেই হতো, এখন আর কেবলমাত্র 2 কুনকে খুদে বড় পুকুরে জাল ফেলতে চায় না। যেদিন দরকার থাকে সেদিন সামান্য বস্তুও দুর্লভ হয়ে ওঠে। বহুক্ষণ দাঁড়িয়েও মানিকের দেখা পাওয়া গেল না সেদিন। ফিরেই আসছে। হঠাৎ একটি মেয়ে ছেলে কোথা থেকে এসে প্রায় পথ জুড়ে দাঁড়িয়ে গেল। আহা, কাদের খোকা গো? বাহ, ভারী সুন্দর খোকা তো। তোমার বুঝি গা মা? এইটি প্রথম না আর আছে? বাহ, বুক জোড়ানো ধন। ও খোকা বাবু, আমার সঙ্গে যাবে? পেট পুরে রসগোল্লা খাওয়াবো। বলতে বলতেই হাত বাড়িয়ে খোকাকে কোলে টেনে নিল সে। ইচ্ছা ছিল না মুকুল বৌদির, যার তার কোলে ছেড়ে দেওয়া পছন্দ করে না সে। সব মুখে মুখ দিয়ে চুমো খায়, বিশ্রী লাগেও, কিন্তু তখন সেই মুহূর্তে ঠিক বাধাও দিতে পারল না। স্বভাবতই ছেলে মেয়েকে সুন্দর বললে মা একটু বলে যায়, আর দিনে দুপুরে পাড়ার মধ্যে ছেলেকে একবার কোলে করবে, আপত্তিরই বা কি কারণ দেখাবে? বরং না দেওয়াটাই অভদ্রতা দেখায়। কেন দিচ্ছি না, মুখ ফুটে বলাও তো শক্ত। আর মেয়ে ছেলেটিও নেহাত খুব ছোট ঘরের কি ভিখিরি এমনও মনে হলো না। ফর্সা কাপড় পরনে, রংটা ময়লা হলেও চেহারায় বেশ একটা শ্রী আছে। ওর কলকাতায় মাসিদা বলেন লাজ্জাত। মুখটাও কেমন যেন চেনা চেনা লাগছে, কোথায় যেন এর আগে দেখেছে ওকে। সেক্ষেত্রেও যদি কিছু মনে পড়ে যায় যে মেয়ে ছেলেটি ওদের জানাশোনা কিনা দুঃসম্পর্কের আত্মীয় কেউ, তখন লজ্জার সীমা থাকবে না ছেলেকে কোলে দিতে অস্বীকার করবে। অবশ্য সে বেশিক্ষণ রইলও না, খানিকটা আদর করে আবার মায়ের কোলে ফিরিয়ে দিয়ে চলে গেল। সেই দিনই সন্ধ্যার সময় খোকার গা গরম হলো। রাত 10টা নাগাদ সে জ্বর উঠল 104 ডিগ্রিতে। গা পুড়ে যেতে লাগলো। ভয় পেয়ে রাত্রেই পাড়ার ডাক্তারকে ডেকে আনলেন যোগেশদা, কিন্তু তিনি কিছুই বুঝতে পারলেন না। সর্দি নেই, কাশি নেই, বুকে সর্দি বসা কি জল জমা কোনোটারই কোনো লক্ষণ পাওয়া যায় না। টাইফয়েড বা ওই জাতীয় কোনো জ্বর হলে সঙ্গে সঙ্গে এত জ্বর বাড়ে না। তবে এটা কিসের জ্বর? বিষিয়ে টিসিয়ে গিয়েছিল কোনো রকমে? কোথাও কেটে কুটে যায়নি তো? অসহায়ভাবে এদেরই বারবার প্রশ্ন করেন ডাক্তারবাবু। জ্বর কিন্তু বেড়েই যাচ্ছে এদিকে। ভোরের দিকে সদরে লোক পাঠানো হলো হাসপাতালের বড় ডাক্তারের জন্য। সদর খুব বেশি দূরও নয়, মাইল 6। তবু খানিকটা নৌকোর পথ, ইচ্ছে থাকলেও তাড়াতাড়ি যাওয়া যায় না। ফলে সেখানে পৌঁছে ডাক্তারবাবুকে ধরে নিয়ে আসতে আসতে দুপুর গড়িয়ে গেল। তখন আর ডাক্তারের কোনো প্রয়োজন ছিল না, তার অনেক আগেই ছেলেটি মারা গেছে। কিন্তু কি হয়েছিল, কিসে মারা গেল, এত জ্বরই বা হঠাৎ উঠল কেন, এমন নীল হয়ে গেল কেন ছেলে, তাই বড় ডাক্তারবাবুও কিছু বুঝতে পারলেন না। এরপরেও যোগেশদার একটি ছেলেই হলো। এটি আরো সুন্দর দেখতে, আরো স্বাস্থ্যবান। এর যখন 11 মাস বয়স, মুকুল বৌদিকে বাপের বাড়ি যেতে হয়েছিল। বাবার খুব অসুখ, মা তার আগে থাকতেই শয্যাশায়ী। এক বউ দিল্লিতে, আর এক বউ ব্যাঙ্গালোরে। বাধ্য হয়ে মুকুল বৌদিকে যেতে হয়েছিল। সে কাছে থাকে, তার শ্বশুর বাড়িতেও লোকের অভাব নেই, অর্থাৎ কাজ করবার লোকের। শাশুড়ি, পিসশাশুড়ি, বড়জা, একবারই মেয়ে ছেলে, এদেরও কিছু অসুবিধা ছিল না। গিয়ে থাকতেও হয়েছিল মাসখানেক। মা যতদিন না উঠে সংসারের ভার নিতে পারেন। এইখানে একদিন মুকুল বৌদির বাপের বাড়িতে 2খানা ঘর, কোঠা, তারই একটার সামনে দালানের ছেলেকে নিয়ে বসে আছে। ছেলে বুকের দুধ আজকাল খায় না বড় একটা।
সেদিনই খাচ্ছিল একটু আধটু। এক বৃদ্ধা মহিলা এলেন। হরেন কেমন আছে রে? হরেন মুকুলের বাবার নাম। মুকুল চিনতে পারল না ঠিক, কিন্তু চক্ষু লজ্জায় সেটা বলতেও পারল না। ইনি যে চেনেন, আর ভালো করেই চেনেন, তাতে কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে একে চিনতে না পারাটা ওরই অপরাধ বলে বোধ হলো। বিশেষ করে একটু পরেই আবার যখন ওর মার নাম ধরে ডাকলেন, তরু কোথায় গেছে? সে ভালো আছে তো? মা গোপাল মামাদের বাড়ি গেছে, কি একটু কাজে। হাসি হাসি মুখে খবরটা দিতে হলো। আসুন, বসবেন না? না না, আমি যাই। এইটি বুঝি তোর খোকা? বা, বেশ খোকা। কি খোকা বাবু, তোমার নাম কি? মুকুলের কোলেই রইল ছেলে। উনি শুধু গাল টিপে চুমু খেয়ে আদর করে চলে গেলেন। মা ফিরে আসতে মুকুল বৌদি ওর কথা বলল। বাবার ঘুম ভাঙতে তাকেও বললে। দুজনের কেউই চিনতে পারলেন না ভদ্র মহিলাকে। এই গ্রামের তো কেউ নয়, কিন্তু অন্য গ্রামেরই বা কে এত পরিচিত? ওই বয়সী যত মহিলার কথা মনে হলো, খানিকটা হয়তো মেলে, পুরো কারোর সঙ্গে মেলে না। এর দিন দুই পরে এর ছেলেরও তেমনই জ্বর এলো। সেই প্রচন্ড গা পুড়ে যাওয়া জ্বর। এই গ্রামের যিনি একমাত্র ডাক্তার, তাকে সেদিনই কি কারণে পাওয়া গেল না। সে জায়গায় বড় কবিরাজকে ধরে নিয়ে এলেন হরেনবাবু। খুব বিখ্যাত কবিরাজ, বিস্তর নাম ডাক। তিনি হাসতে হাসতে এসেছিলেন, কিন্তু ছেলের নাড়ি ধরতেই তার মুখ শুকিয়ে গেল। তিনি হরেনবাবুকে বললেন, আমাদের শাস্ত্রে যেটুকু আছে আমি করছি, কিন্তু এর নাড়ির গতিক আদৌ ভালো না। তোমাদের যাতে কোনো ক্ষোভ না থাকে সেইভাবে তোমরা চিকিৎসার ব্যবস্থা করো। অন্য কোনো ডাক্তার ডাকতে চাও, ডাকো। যা করার সবই করা হলো। সন্ধ্যা নাগাদ একজন কেন, দুজন ডাক্তার এলেন। যোগেশ দাও এসে পড়লেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। রাত 1টা নাগাদ এ ছেলেও মারা গেল। পরে হিসাব করে দেখা হয়েছিল, সেই দিনও ওর 1 বছর পূর্তির দিন, আর একটা দিন বেঁচে থাকলে জন্মদিন পেত। এর পরের ছেলে অর্থাৎ যোগেশদার তৃতীয় সন্তানটিও যখন একইভাবে ঠিক 1 বছর হয়ে মারা গেল, তখন সকলেই চঞ্চল হয়ে উঠলেন। এতটা একেবারে কাকতালীয় হতে পারে না, অন্তত অনেকেরই তাই মনে হলো। ঠিক 1 বছর বয়স হলেই মরছে, আর একই ধরনের জ্বর, এক রকম লক্ষণ। জ্বর হওয়ার ঠিক আগে একজন করে অচেনা লোক আদর করে যাচ্ছে। সবটাই স্বাভাবিক দৈবের যোগাযোগ বলে মানতে চাইলেন না তারা। তৃতীয় সন্তানটির বেলাও নাকি সেই জ্বর আসার আগের দিন যোগেশদা কোলে করে বেড়াতে বেরিয়েছিলেন। কে একটি অল্প বয়সী ফ্রক পরা মেয়ে পথের ধারে কোলে করে প্রচুর আদর করেছিল। অত অল্প বয়সের মেয়ে বলেই কোনো সন্দেহ হয়নি যোগেশদার, কিন্তু এখন প্যাটার্ন মিলে যাচ্ছে, মনে হচ্ছে সে একই ব্যাপার। এরপর কিছু যে একটা করা দরকার সে বিষয়ে কারো সন্দেহ রইল না। সকলেই নিজের নিজের বুদ্ধি ও অভিজ্ঞতা মতো উপদেশ দিতে লাগলেন। নানা ধরনের পরিকল্পনা অনেক সময় পরস্পর বিরোধীও হয়ে উঠতে লাগলো। শেষ পর্যন্ত কিন্তু যোগেশ তার মামা কামিনী বাবুর পরামর্শটাই এদের সকলের মনে লাগলো। কামিনী বাবু জানালেন, ওদের গ্রাম থেকে 3খানা গ্রাম পরে এক তান্ত্রিক সাধক থাকেন, পিশাচ সিদ্ধ, খুব বড় সাধক নাকি। তাকে গিয়ে ধরলে এর প্রতিকার হতে পারে। তিনি নাকি প্রসন্ন হলে দিনকে রাত করে দিতে পারেন। এমন বহু লোকের বহু উপকারই করেছেন তিনি, জীবনও রক্ষা করেছেন। কামিনী বাবুর এক সম্বন্ধীকে ঘোর সর্বনাশ থেকে উদ্ধার করেছেন। তবে পয়সার লোভ দেখিয়ে কিছু করানো যাবে না। সে মানুষ নন। খেয়াল হলে করবেন, নয়তো একেবারে হাঁকিয়ে দেবেন। খেয়াল হলে নিজেই পয়সা চেয়ে নেবেন, নইলে সেধে কেউ দিতে গেলে হয়তো লাথি মেরে বসবেন, নয়তো মুখে থুথু দিয়ে দেবেন। একবার চেষ্টা করে দেখা হোক তো অন্তত। যা মনে হচ্ছে সত্যি যদি তাই হয়, যদি কোনো অপদেবতারই ব্যাপার হয়, এটা ওর দ্বারাই একটা সুরাহা হবে। পরামর্শটা সকলেরই মনে লাগলো। কামিনী বাবু বলে দিলেন, অসুচি অবস্থায় তার কাছে যেতে হবে। ঘোর নোংরার মধ্যে বাস করেন তিনি, কিন্তু তা দেখে ঘেন্না করা চলবে না, বা সেই সম্বন্ধে কোনো মন্তব্য করাও চলবে না। স্থির হলো যোগেশদা, তার দাদা ক্ষিতীশ বাবু আর কামিনী বাবু
এই 3 জনে যাবেন সেখানে। দুর্গা বলে একদিন শেষ রাত্রে নৌকা করে রওনা দিলেন ওরা। যেখানে গিয়ে যাত্রা শেষ হলো, নদীর ধারেই একটা বিরাট পাকুড় গাছের দুটো মোটা শিকড়ের খাঁজে কোনো মতে আটকে থাকা একটা ভাঙা চালাঘর। এত আবর্জনায় পূর্ণ যে দূর থেকেই তার দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসে। আর তেমনই সে লোকটিও। বড় বড় চুল, বাঘের মতো নখ, বোধহয় বছর 10-12 চান করেননি। পরনের কাপড় জামাও তথৈবচ। রাস্তায় যেসব পাগল ঘুরে বেড়ায় তাদের মতোই গায়ে পুরু হয়ে ময়লা জমে আছে। সবটা জড়িয়ে এমন একটা বদগন্ধ যে কাছে যায় কার সাধ্য। তবু যেতে হলো, প্রণামও করতে হলো। কে জানে কেন তিনি অতি সহজেই প্রসন্ন হলেন। সব শুনে বললেন, তোরা যা গিয়া, আমি যাইতেছি। চেম্বাটারে না দেখা কিছু বলন যাইব না। এরা রাহা খরচ বাবদ কিছু দিতে গেলে হুঙ্কার দিয়ে উঠলেন একটা। আশ্চর্য এই, এতটা দূরের পথ নৌকো করে যখন ফিরে এলেন তখন সন্ধ্যা হয়, কিন্তু বাড়ি ঢোকার মুখেই যার সঙ্গে দেখা হলো সেই তান্ত্রিক সাধু ঘোষাল মশাই। বিড়বিড় করে বকতে বকতে আর কি যেন বাতাসে শুকতে শুকতে যোগেশদের বাড়িতেই ঢুকছেন। চোখাচোখি হতে এদের বিস্ময় লক্ষ্য করে হা হা করে হেসে উঠলেন। হাসিটাও যেন ঠিক সাধারণ মানুষের হাসি নয়। সে হাসির শব্দে এদের সর্বাঙ্গ শিউরে উঠে গায়ে কাঁটা দিয়ে উঠল। গাছপালায় যেসব কাক পাখির দল রাত্রির মতো এসে আশ্রয় নিয়েছিল তারাও ভয় পেয়ে আর্তনাদ করে উঠল। ঘোষাল মশাই সেই প্রায় অন্ধকারেই মুকুলকে ভালো করে তাকিয়ে তাকিয়ে দেখলেন। তারপর আশ্চর্য কোমল সুরে বললেন, মা, গুরুজনরা যা বলে তা শুনতে হয়। শাশুড়ি বারণ করেছিলেন, কথাটা উড়িয়ে দিয়েছিলে, মনে মনে হেসেও ছিলে, কিন্তু ওরা বহুদর্শী লোক, যা বলেন ভেবেই বলেন। সন্ধেবেলা চলাচলের পথে বসে দুধ খাইয়েছিলে কেন বড় ছেলেটাকে? আর জায়গা পাওনি? সকলেই চমকে উঠল। কথাটা অনেকেই জানতো না, যারা জানতো তাদেরও মনে ছিল না। শুধু সেই সামান্য একটি তুচ্ছ ভুলের যে এতদূর পরিণাম হতে পারে তা বোধহয় মুকুলের শাশুড়িও ভাবেননি। মুকুল বৌদি তো ভয়ে বিবর্ণ হয়ে উঠল। ভয়ে দুঃখে অনুতাপে দেখতে দেখতে তার কপালে বড় বড় ফোঁটায় ঘাম দেখা দিল। গলার কাছে কান্না ঠেলে উঠতে লাগলো। যোগেশ তার মাই প্রথম কথা কইলেন। তারও গলায় কান্না। বললেন, তাহলে কি হবে বাবা? আমার বৌমার কোনো ছেলে বাঁচবে না? কে বললে বাঁচবে না? সবটাইতেই কথার ডগ কাটিস কেন? বাঁচবে না তো আমি আছি কি করতে? সব ঠিক করে দেব। এই তো আবার সামনে ছেলে আসছে ওর, এ বাঁচবে, ওর আরো ছেলে মেয়ে হবে, সব বাঁচবে। তবে যা বলে যাচ্ছি ঠিক মতো তাই শুনতে হবে। যতদিন না ছেলের 18 মাস বয়স হচ্ছে ততদিন ছেলেকে কোনো খোলা জায়গায় বসিয়ে খাওয়াবে না, সন্ধ্যার পর ঘরের বার করবে না, আর কোনো অচেনা লোকের কোলে দেবে না। এই যদি শুনে চলতে পারো তাহলে আর ভয় নেই। এ ছেলে 18 মাস পেরিয়ে গেলে অন্য ছেলে মেয়েও বাঁচবে। কিন্তু ক্ষিতীশবাবু খুব ভয়ে ভয়েই প্রশ্ন করলেন। মার লাঞ্ছনা দেখে ভয় হয়ে গেছে তার। যদি কোনো বিশেষ কারণে বার করতে হয়? নিতান্তই যদি বার করতে হয়। এবার আর খিচিয়ে উঠলেন না ঘোষাল মশাই। সর্ষের তেলের মশাল জ্বালিয়ে এক হাতে মশাল, আরেক হাতে ছেলে নিয়ে বেরোবে। যেই বেরো, যতক্ষণ বাইরে থাকবে, যার কোলে থাকবে তার হাতে সেই মশাল থাকবে, নেতা চলবে না। ঘোষাল মশাই বাইরে পুকুর পাড়ে বসে পান্তা ভাত আর বাসি মাছের অম্বল খেয়ে চলে গেলেন। যাবার সময় কি ভাগ্যি, একটা টাকাও চেয়ে নিলেন ক্ষিতীশবাবুর কাছ থেকে। যোগেশ তো তাড়াতাড়ি 5টা টাকা বার করে দিতে গিয়েছিলেন। তাকে কুৎসিত কটু ভাষায় গালাগাল দিয়ে উঠতেন। যোগেশ তার সামনে থেকে পালাতে পথ পান না। ঘোষাল মশাইয়ের প্রথম কথাটা অচিরেই ফলে গেল অবশ্য। একটি ছেলেই হলো আবার মুকুল বৌদির, আগের মতোই সুন্দর ফুটফুটে ছেলে। তবে তাতে আরো চিন্তা বেড়েই গেল। ঠিক নিশ্চিন্ত হতে পারল না কেউ। ঘোষাল মশাইয়ের আশ্বাসবাণী যে সত্য হবে তা এখনো প্রমাণিত হয়নি। ছেলে এর আগেও হয়েছে সুশ্রী স্বাস্থ্যবান, 3 বারই হয়েছে।
1 বছর পরে বেঁচেওছে, কিন্তু রাখতে পারা যায়নি। এইবারই কি থাকবে? সত্যি কি ঘোষাল মশাইয়ের কোনো শক্তি আছে? জন্মদিন যত কাছে আসে ততই যেন কণ্টক সজ্জা বোধ হয় সকলের। মা বাবা ঠাকুমার তো বটেই, জ্যাঠা জেঠিদেরও কম নয়। বারবার এই বিশ্রী কাণ্ড হয়ে যাচ্ছে, কারোরই ভালো লাগছে না সেটা। কিন্তু ঘোষাল মশাইয়ের প্রভাবেই হোক আর সাবধানে থাকার জন্যই হোক, উৎকণ্ঠ রুদ্ধ নিঃশ্বাস প্রতীক্ষার মধ্যে দিয়ে এক সময় 1 বছর পূর্ণ হয়ে গেল খোকার। তাও যেন বিশ্বাস হতে চায় না। সবাই বারবার হিসেব করছেন, পাজি ক্যালেন্ডারের সঙ্গে মিলিয়ে দেখছেন। তবুও দুর্ভাগ্য যে সত্যিই কাটলো, 1 বছর যে ভালোই ভালোই পার হয়ে গেল, এ কথা ভাবতে পারেন না আর। সেই কারণেই আরো 2-3টে দিন ছটফট করলো সবাই, আশা ও আশঙ্কায়, নিদারুণ সংশয়ের মধ্যেই। তারপর একটু একটু করে যেন নিঃশ্বাস পড়লো সকলের, আবার সহজ হতে শুরু করলেন সবাই। অবশ্য ফাঁড়া একেবারে কাটেনি, এটাও ঠিক। ঘোষাল মশাই 18 মাস বা 1.5 বছর সময় বেঁধে দিয়েছেন। ওই সময় পর্যন্ত সাবধানে থাকার নির্দেশ আছে। তবু আসল সেই ভয়ঙ্কর 1 বছরের সীমানা তো পেরিয়ে আসতে পারা গেছে, এই তো ঢের। অনেকদিন পরে আবার এ বাড়ির মেয়েদের মুখে হাসি ফুটল। এই 1টা বছর খুবই সাবধানে ছিলেন এরা। মধ্যে একবার রাত্রে বার করতে হয়েছিল খোকাকে। মুকুল তখন বাপের বাড়িতে। হঠাৎ এদের এক জ্যাঠা এসে পড়লেন, মানে যোগেশদের জ্যাঠা। ভারত ছাড়ো আন্দোলনে জেলে গিয়েছিলেন, দীর্ঘকাল পরে ছাড়া পেয়ে একবার এদের সঙ্গে দেখা করতে এসেছেন। সেই দিনই ভোর রাত্রে রওনা হতে হবে, অবিলম্বে হাসপাতালে ভর্তি হওয়া দরকার। একদিন দেরি হওয়া মানেও মৃত্যুর দিকে 1 পা বেশি এগিয়ে যাওয়া। সুতরাং তাকে নিয়ে যাওয়া যায়নি অত দূর, রাত পোহানো পর্যন্ত অপেক্ষাও করা যায়নি। খোকাকেই আনতে হয়েছিল। দূর বেশি নয়, মাত্র মাইল 4 ব্যবধান, তবু দেরি লাগে একটু। খানিকটা পথ নৌকোয় ও খানিকটা হেঁটে আসতে হয়, কিংবা গরুর গাড়িতে। সেই সমস্ত পথই হরেনবাবু এক হাতে নাতিকে আর এক হাতে মশাল নিয়ে এসেছেন, কারুর হাতেই দেননি। ফলে এখানে এসে যখন পৌঁছলেন, কোনো হাতি আর নাড়াবার ক্ষমতা নেই। 3 দিন ধরে শেক মালিশ দিয়ে তবে সার ফিরিয়ে আনতে হয়েছিল। এইভাবেই হুঁশিয়ার থাকতে হবে, নিয়ম কানুন সতর্কতা একটুও শিথিল করা যাবে না। সে সম্বন্ধে সকলেই সচেতন, কারুরই দ্বিমত নেই। পরস্পরকে বলেওছেন বারবার, তবু কবে এবং কখন যে সে সতর্কতা শিথিল হয়ে এসেছে একটু, তা কেউই টের পাননি। এমনকি যার সবচেয়ে সজাগ থাকার কথা, সেই মুকুলও যে কখন নিজের অগোচরে একটু ঢিল দিয়েছে আগের সেই সদা সতর্কতায়, তা সেও বুঝতে পারেনি। আর তার ফলে সেদিন একটা অঘটন ঘটে গেল। কালটা পূর্বাহ্ন বেলা, 9টা 9:30 হবে। বাড়িতে লোকজনও বিস্তর, আর সেই জন্যেই কারোর খেয়াল হয়নি কথাটা। আর একেবারে বাইরেও নয়, দরজা ঘেঁষে বসেছিল ঠিকই, তবু ঘরের মধ্যে বসেই মুকুল দুধ খাওয়াচ্ছিল তার ছেলেকে। 1 বছরের হলেও এখনো ঝিনুকে দুধ খায় খোকা, গ্লাসে বা বাটিতে চুমুক দিতে শেখেনি। ব্যাপারটা কেউ লক্ষ্যও করেনি, সকলের চোখের সামনে বলেই হয়তো বিশেষ করে লক্ষ্য করার মতো মনে হয়নি কারো। একান্ত সহজ ও স্বাভাবিক দৃশ্য। ঘরের সামনে দাওয়ায় বসে খাওয়ালেও কেউ লক্ষ্য করত না, লক্ষ্য করার কিছু আছে বলেও ভাবত না। সেই জন্যেই বুড়িটা কখন এসে দাঁড়িয়েছে এবং এক দৃষ্টে চেয়ে আছে ছেলেটার দিকে, তাও কেউ অত লক্ষ্য করেনি। এই সময়টা পাড়ার বহু ছেলেমেয়েরা আসে তারা নানান কাজে। কেউ ধান ভেনে নিয়ে যায়, কেউ বা ঘরের কোনো কাজ করতে আসে, কেউ আসে মাছ বেচতে, কেউ মুড়ি ভাজতে, কেউ গোয়ালার কাজ করে, কেউ বা নিজের গরজেই আসে, টাকা ধার করতে, তেল ধার করতে, চাল ধার করতে। ভিক্ষার্থী সাহাযার্থী হয়েও আসে অনেকে। তাছাড়া অনেকেরই এটা যাতায়াতের পথ। এদের বড় পুকুরে স্নান করতে আসে অনেকে, পুকুর পাড় থেকে শাক তুলতেও। এদিক থেকে ওদিকের কোনো বাড়ি যাবার পক্ষেও এদের উঠোন ডিঙিয়ে যাওয়া সহজ। সময়টাও কর্মব্যস্ততার, এসব দিকে সকলের জীবন শুরু হয় শহরের থেকে অনেক পরে। সেজন্যই কতকটা ধীরে সুস্থে কেউ কারোর দিকে নজর রাখতে পারে না। নজরে পড়ল প্রথম যোগেশদার মারই।
মুকুল যে দরজার কাছে বসে ছেলেকে দুধ খাওয়াচ্ছে তা তিনিও দেখেছেন, কিন্তু অত লক্ষ্য করেননি। অর্থাৎ সে ঘটনার পূর্ণ তাৎপর্যটা তার মাথায় যায়নি। এখনো বুড়িটার দিকেই তার আগে নজর গেল। অপরিচিত মুখ, এ গ্রামের কেউ তো নয়, ঠিক পাশের কোনো গ্রামেরও নয়। কেমন একরকমের হাসি হাসি মুখে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে, প্রায় পলকহীন চোখে। সেই দৃষ্টি অনুসরণ করেই এবার তিনি যেন প্রথমে দেখতে পেলেন মুকুলের কাণ্ডটা। সঙ্গে সঙ্গে প্রায় আর্তনাদ করে উঠলেন তিনি, বৌমা! সে চিৎকারে সকলেই চমকে উঠল। মুকুল তো উঠবেই। ত্রস্ত হয়ে শাশুড়ির দিকে তাকাতেই তার দৃষ্টি অনুসরণ করে বুড়িটাকেও দেখতে পেল। সঙ্গে সঙ্গে তার গলা দিয়েও একটা ভীত আতঙ্কগ্রস্ত স্বর বেরোলো। সে সভয়ে ছেলেকে বুকে চেপে ধরে আঁচল দিয়ে ঢাকতে ঢাকতে ভেতরে সরে গিয়ে সশব্দে কপার দুটো বন্ধ করে দিল। মহা বিরক্ত হলো যেন বুড়িটা। অপমান হত ক্ষুণ্ণ কণ্ঠে বললে, কেন কেন, বিষয়টা কি? আমি কি নজর দিতাম নাকি? বলি, নজর দিচ্ছিলাম মনে করো নাকি? পোলাটারে যে সরাইলা, ছি ছি, এমনে ভাবো নাকি? আমার তো কাম সারাই হইয়া আইছিল, চলিয়াই তো যাইতাম, এতে আবার গন্ডগোলের আছেটা কি? বিড়বিড় করে বকতে বকতে বুড়িটা আশ্চর্য রকমের ক্ষিপ্র বেগে চলে গেল। এরা সকলেই এত হতচকিত হয়ে গিয়েছিলেন যে সে কে, কোথায় থাকে, কোথা থেকে এসেছে এবং কি দরকারে সেসব প্রশ্ন করার কথা কারো মনেও পড়ল না দৃষ্টির আড়ালে চলে যাবার আগে। সেই দিনই সন্ধ্যায় বাচ্চাটার জ্বর হলো, সেই ভুতুরে জ্বর। এদের মুখ শুকিয়ে আসা স্বাভাবিক। মুকুল এবং মুকুলের শাশুড়ি কান্নাকাটি শুরু করলেন, তাতেও বিস্ময় হবার কিছু নেই। সকলেই ধরে নিলেন যে আর কোনো প্রতিকার সম্ভব নয়, একেও হারাতে হবে এবার। এমনকি ক্ষিতিশদা যখন ডাক্তার ডাকতে উদ্যত হলেন, তখন যোগেশ দাই তাকে বাধা দিল। কি লাভ দাদা, বুঝতেই তো পারছো। কিন্তু সামনে সেই সকল দিক আচ্ছন্ন করা অন্ধকারের মধ্যে একটা ক্ষীণ আশার আলো এই যে এবারে জ্বরের তাপটা পূর্ববারের মতো ভয়াবহ নয়, গতিটাও অত দ্রুত নয়। শেষ রাত্রেও 103-এর বেশি উঠল না, ছেলেও তেমন বেহুশ হয়ে পড়ল না। ক্ষিতিশদা তখনই মনস্থির করে ফেললেন আর কারোর কথা শুনবেন না তিনি, একেবারেই সদর থেকে বড় ডাক্তার ডাকাবেন। তার এবার একটা ঘোড়া হয়েছে, সদরে পৌঁছতে 1 ঘন্টার বেশি লাগবে না। যদি ডাক্তারকে ধরতে পারেন তো বেলা 9টা-10টার মধ্যেই তাকে নিয়ে চলে আসতে পারবেন। যোগেশ তারও বোধ হয় জ্বরটা দেখেই একটু ক্ষীণ আশার সঞ্চার হয়েছে। তিনি আর বাধা দিলেন না, কিন্তু ঘোড়ায় চড়ে বাড়ির সীমানা পেরিয়ে রাস্তায় এসে পড়তেই ঘোড়াটা হঠাৎ ভয় পেয়ে সামনের পা তুলে চিৎকার করে উঠল। ক্ষিতিশদা পড়ে যেতে যেতে কোনো মতে সামলে নিয়ে চেয়ে দেখলেন সামনে একটা মানুষের মতো কি। সেই শেষ রাত্রের ঝাপসা আলোতে আর একটু ঠাউরে দেখলেন ঘোষাল মশাই আপন মনেই বিড়বিড় করে কি বকছেন আর ওপর দিকে মুখ তুলে কি যেন শুকছেন। এবার মনে পড়ল তার কথাটা সবাইকার। ক্ষিতিশদা ঘোড়া থেকে নেমে তার পায়ে পড়লেন। ঘোষাল মশাই মুকুলকে ও মুকুলের শাশুড়িকে খুব তিরস্কার করলেন। তার তিরস্কার সাধারণ তিরস্কার নয়, কুৎসিত কদর্য ভাষা, এমনই যে শুনে কানে আঙ্গুল দিতে হয়। ছেলে পুলে কি গুরুজনদের সামনে দিলে তো দাঁড়ানোই যায় না। তবে অভয়ও দিলেন ঘোষাল মশাই, বললেন ডাক্তার ডাকতে হবে না, ও বেটাদের কম্য নয়, ওরা জানে মানুষ মারতে, এমনি ভালো হয়ে যাবে। চরম অনিষ্টটা হতে পারেনি, আর 2 মিনিট দেরি হলে তাও হতো, তখন আর কিছুতেই বাঁচানো যেত না। যাকগে, আমি আছি, ছেলের জ্বর না ছাড়লে যাচ্ছিনি, তোরা নিশ্চিন্তি থাক। 3 দিন থাকবেন তিনি বললেন। কোথায় থাকবেন, কি খাবেন সে সম্বন্ধেও স্পষ্ট নির্দেশ দিয়ে দিলেন। বাড়ির সীমানার বাইরে পাড়ার আস্তাকুর, যেটা জঞ্জাল টঞ্জাল ফেলা হয়, সেদিনও একটা আধপচা মরা কুকুরকে ফেলে দিয়ে গেছে, সেইখানে থাকবেন। রসুন দিয়ে পচা মাছের তরকারি রেঁধে দিতে হবে, আর পান্তা ভাত। কেবল শেষ দিন রাতে অতিরিক্ত 2 বোতল দেশি মদ এবং খানিকটা ঝলসানো পোড়া মাংস চাই। ঠিক 3 দিনের দিনই ছেলের জ্বর ছেড়ে গেল। ঘোষাল মশাই বললেন, আর ভয় নেই, এবার যা খুশি করতে পারিস। আর সে আসবে না, অন্তত এ বাড়িতে ঢুকবে না। তবে 18 মাস পূর্ণ হবার আগে
এ বাড়ির বাইরে কোথাও যাস না, আর দেরিও তো নেই, মোটে 2 মাস, নাই বা গেলি কোথাও। ঘোষাল মশাইও সেই দিন রাত্রে অন্তর্হিত হলেন। পরের দিন ভোরে উঠে আর তাকে দেখা গেল না। যেমন হঠাৎ এসেছিলেন তেমনি হঠাৎই চলে গেলেন। এর মাসখানেক পরে একদিন সেই বুড়িটাকে আবার ওদের বাড়ির সামনের রাস্তায় দেখা গিয়েছিল, যেন কি একটা মতলবে ঘুরে বেড়াচ্ছে। ভেতরে ঢোকারই ইচ্ছে, কিন্তু ঠিক ঢুকতে সাহস করছে না। ভাবভঙ্গি কতকটা সেরকম। যোগেশ তার মাই প্রথম দেখতে পান তাকে, চিনতেও পারেন সঙ্গে সঙ্গে। তিনি চিৎকার করে ছেলেকে ডাকেন। চিৎকারে যোগেশ দা, ক্ষিতিশ দা দুজনেই ছুটে আসে। সেদিন বাড়িতে অনেকে এসে পড়েছিল। ক্ষিতিশ দার ভাগ্নেরা, কামিনী মামার ছেলেরা, বিস্তর ছোকরা, তারাও হই হই করে বেরিয়ে পড়ল। এরা কেউই চিনত না বুড়িকে, কিন্তু ব্যাপারটা শুনেছিল। যোগেশ দা সেদিন দেখেছিল, আজও চিনতে পেরেছে। মা এদের কাছে পরিচয়টা দিতে দিতে সে রাস্তায় বেরিয়ে ছুটতে লাগলো বুড়িটার পেছনে। বহুদিনের নিরুদ্ধ উষ্মা তার স্ত্রী হত্যা হয় হোক, ডাইনিটাকে নিজে হাতে পুড়িয়ে মারবে সে। ততক্ষণে ছেলের দলও বেরিয়ে এসেছে। সবাই মিলেই ছুটতে শুরু করলো। বুড়িও ব্যাপারটা বুঝে ছুটতে শুরু করেছে আগেই, তবে তা নিয়ে ওরা কেউ মাথা ঘামায় নিয়ত। একে মেয়ে ছেলে, তাই বুড়ো মানুষ, কতক্ষণ পারবে ওদের সঙ্গে ছুটতে? কিন্তু আশ্চর্য এই, এরা সকলেই অল্প বয়সী, গ্রামের ছেলে, খেলাধুলোও করে সকলে। ছোটা প্রত্যেকেরই অভ্যাস আছে এদের। তবুও বুড়িটাকে ধরতে পারল না ওরা। ওরা যত জোর দেয় বুড়িও তত জোরে দৌড়য়। ছুটতে ছুটতে ক্রমশ গ্রামের সীমানায় এসে পড়ল। সামনে দিগন্ত বিস্তৃত মাঠ, ধানের ক্ষেত। অবশ্য তখন ধান কাটা হয়ে গেছে, তবুও দৌড়তে অসুবিধা হয় বই কি। সে অসুবিধে দুপক্ষেরই হবার কথা, কিন্তু এই সময় একটা অদ্ভুত কাণ্ড ঘটল। মাঠের মাঝামাঝি একটা গাছ ছিল, সম্ভবত শিমুল গাছ, বিরাট বহুদিনের গাছ। বুড়িটা সেইখানে গিয়ে হঠাৎ সেই প্রকাশ্য দিবালোকে সকলের সামনে চোখের নিমেষে মিলিয়ে গেল। আগের মুহূর্তেও সকলে দেখেছে বুড়িটাকে, সেই গাছটা 2 হাতে জড়িয়ে ধরতে। পর মুহূর্তেই আর কোনো চিহ্ন দেখতে পেল না তার। ভয় হবারই কথা, ভয় হলো। যতই দিনের আলো হোক আর দল বেঁধে থাক, এমন অলৌকিক অবিশ্বাস্য কাণ্ড দেখলে কার না ভয় হয়? সকলেরই গাটা কাটা দিয়ে উঠল একবার, মুখ শুকিয়ে গেল। কিন্তু যোগেশ দাও প্রতিহিংসায় স্থির প্রতিজ্ঞ। সে বলল, এই আমি এখানে আছি, তোরাও জন 2 থাক, বাকি সব বাড়ি গিয়ে কিছু কাঠ, খড় আর তেল নিয়ে আয়, গাছটাকে পুড়িয়ে দেব। সেই মতোই ব্যবস্থা হলো। চারিদিকে কাঠ খড় সাজিয়ে তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হলো। বিপুল অগ্নিশিখা উঠল গাছটার চারিদিক বেয়ে। সে আগুন আর ধোঁয়া দূর দূরান্তের গ্রাম থেকেও দেখা গেল। শয়ে শয়ে লোক ছুটে এলো ব্যাপার কি দেখার জন্যে। ডালপালা, শাখা প্রশাখা, পত্র পল্লব সব ঝলসে পুড়ে গেল। কিন্তু আশ্চর্য এই, মূল কাণ্ডটা কিছুতেই পুড়ল না, বহু চেষ্টা করেও। সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করে যোগেশ দাকেও হাল ছাড়তে হলো শেষ অবধি। ছালগুলো পুড়ে সাদা ছাই হয়ে গেল সেই অসহ্য উত্তাপে, কিন্তু কাণ্ডটা যেমন ছিল তেমনই দাঁড়িয়ে রইল। আজও আছে না, তেমনই খাড়া দাঁড়িয়ে আছে। সেদিনও একদল এসেছে দেশ থেকে, পাকিস্তান হবারও বেশ কয়েক বছর পরে। তারাও এসে গল্প করেছে। শাখা প্রশাখাহীন নিষ্পত্র সাদা কাণ্ডটা তেমনই আছে আজও, না পচছে না ঘুণ ধরেছে তাতে। কে জানে আরো কতকাল থাকবে। এরকমই আরো সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।